ওকে, তো স্টার্ট করি। সেটা হচ্ছে যে 1:55 বাজে। অ্যাপ্লাইড কেমিস্ট্রি ল্যাবের আমরা যে ফার্স্ট এক্সপেরিমেন্ট করেছিলাম অ্যাকর্ডিং টু আওয়ার নিউ সিলেবাস, দ্যাট ইজ determination of pH value of unknown solutions. আমাদের ফার্স্ট আন্ডার নিউ সিলেবাস, এটা আমাদের ফার্স্ট এক্সপেরিমেন্ট ছিল। তো সেটাই আজকে আমরা আরেকবার দেখাচ্ছি তোমাদেরকে করে। প্রথমেই আমি একটু ইন্ট্রোডাকশনটা দিয়ে নিই। সেটা হচ্ছে পিএইচ কথাটা বলতে কি বোঝায়। পিএইচ কথায় প্রথম যেটা মাথায় আসে, দ্যাট ইজ concentration of hydrogen ion. That means pH indicates the concentration of a hydrogen ion that present or ready to react in a solution. আমরা পিএইচ এর মাধ্যমে খুব সহজ ভাষায় বলতে গেলে একটা জিনিস, একটা সলিউশন অ্যাসিড না বেসিক না নিউট্রাল, সেটা খুব সহজে বুঝতে পারি। এবার chemistry depends on various types of chemical reactions, solutions, etc. আমরা সকলেই জানি সেটা। এর মধ্যে সলিউশন বলতে তার একটা ইম্পর্টেন্ট পার্ট হয় অ্যাসিড এবং বেসিক। আমি একটু খুব ছোট্ট করে অ্যাসিড বেসের কনসেপ্টটা দিয়ে ঢুকে যাচ্ছি যারা নতুন তাদের জন্য। অ্যাসিড মিন্স যারা স্বাদে, কেউ একটা আনমিউট আছো, সে একটু মিউট হও। ওকে, সো অ্যাসিড বা বেস, এটা কেমিস্ট্রির প্রথমে যেটা মাথায় আসে সেটা হচ্ছে অ্যাসিড আর বেস। অ্যাসিড কি? যারা স্বাদে সাওয়ার, দ্যাট টেস্ট সাওয়ার, বা বলতে পারি দোজ হু ক্যান রিলিজ হাইড্রোজেন আয়ন ইন আ সলিউশন, তাকে আমরা অ্যাসিড বলি। তাহলে অ্যাসিডের ডেফিনেশন কি? দ্য অ্যাসিডস আর দোজ that can release hydrogen ion, that is H plus ion in a solution. And parallelly, what are the basic or base? The bases are those can release hydroxyl ion, that is OH minus, capital O, capital H minus, hydroxyl ion in a solution. Hydrogen ion is a cation, hydroxyl ion is a anion, and both when react with each other produce water. And acid and base when react with each other, they produce salt and water. So today's experiment is, we have some solutions which nature is unknown to us. So we have to identify the nature of those solutions. Nature means, is it acidic, basic or alkaline? We can't identify the name of that particular solution. আমরা এই এক্সপেরিমেন্টের মাধ্যমে কোনো সলিউশনের নাম বার করতে পারি না বা কম্পোজিশন বার করতে পারি না। We can only deduce the acidic or basic character of a solution. Let's start. যদি কারোর বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে সে তৎক্ষণাৎ মাইক্রোফোন অন করে বলবে। ফার্স্ট pH, that একটু খেয়াল করে দেখো, রাইটিং প্যাটার্নটা একটু ডিফারেন্ট। দ্য পি ইজ স্মল এন্ড দ্য এইচ ইজ ক্যাপিটাল। তোমরা লিখবেও এইভাবে। অ্যাকচুয়ালি পি আর এইচ লেখাটা এমন ভাবে হবে যে পি এর মাঝখান থেকে শুরু হবে এইচটা। তো খাতায় লেখার সময় কখনোই এদিক ওদিক করে দিও না, মানে বদলে যায় তাতে। হোয়াট ইজ পিএইচ? পিএইচ, the term pH is first introduced by a scientist, name is Sorensen, at the year of 1909. 1909 সালে সোরেনসন বলে এক বিজ্ঞানী এই পিএইচ টার্মটার প্রথম আবিষ্কার বা প্রবর্তন করে। পিএইচ means potence of hydrogen ion. It is not an English term. এটা ইংলিশ নয়, খুব সম্ভবত জার্মান টার্ম। pH means potence of hydrogen ion. If we convert it in English, that it means that power of hydrogen ion. Potence এর যদি তুমি ইংলিশ কনভার্সন করো তাহলে দাঁড়ায় power of hydrogen ion. তো pH ধরতে পারো is a abbreviation of power of hydrogen. কখনো যদি কোশ্চেন এরকম কিছু সম্মুখীন হও, what is the full form of pH, তাহলে এটা বলতে পারো potence of hydrogen or in English power of hydrogen.
that express the hydrogen ion concentration of a dilute solution. একটা dilute solution এ কতটা হাইড্রোজেন আয়ন আছে সেটা ও বার করে দিতে পারে। ঠিক আছে, এবার কি দেখবো, নেক্সট চলে আসি। So by the term pH we can express the nature of an aqueous solution that depends on the concentration of hydrogen ion and hydroxyl ion. এটা আমি আগেই বলেছি যে pH এই টার্মটার মধ্যে দিয়ে আমরা একটা সলিউশনের নেচার জানতে পারি। নেচার ইন টার্মস অফ হাইড্রোজেন আর হাইড্রক্সিল আয়ন, অর্থাৎ হাইড্রোজেন আয়ন আছে বা নেই, থাকলে কতটা, হাইড্রক্সিল আয়ন আছে না নেই, থাকলে কতটা, এটুকু আমরা বলতে পারি এই pH এর মাধ্যমে। pH এই যে ডায়াগ্রামটা দেখছো কিছুই না, সেটা দেখো দুটো সলিউশন, তার মধ্যে দুটো করে পেপার ডিপ করানো হয়েছে। এই পেপার গুলো যারা নতুন, those who are new, তারা বলতে পারো পেপারটা কি? তারপর আমি পুরনোদের জিজ্ঞাসা করব, এখন নতুনদের জিজ্ঞাসা করছি, অ্যাটলিস্ট জানতে তো পারবো কোনো নতুন স্টুডেন্ট এসছে কিনা। যারা নতুন, যারা নিউলি অ্যাডমিটেড আফটার দিস 2021 বা at the end of 2020, তাদেরকে জিজ্ঞাসা করছি, বলতে পারো যে স্ট্রিপ দুটো ডুবিয়েছে সেটা কি? কেউ কি আদৌ আছো নতুন? আচ্ছা এবার পুরনোটা তাহলে বলো, নতুন তাহলে নেই। লিটমাস পেপার। Yes, but where are the new students? আমি তো পুরনোদের সবসময় বোঝাতে রাজি আছি, বাট ওয়্যার দ্য নিউ, দে হ্যাভ দ্য ফার্স্ট টাইম। ওকে ম্যাম অনেকের জয়েন করার কথা, মাত্র 54 জন আছে, মানে 100 অ্যাবাভ 100 হয়ে যায়। অ্যাবাভ 100 হয়ে যায় তো, দেখি চলুক। এখানে আচ্ছা ঠিক আছে আছে, 54 Carry on. No problem. only 54 ইয়েস স্যার। আরে আরে তার আবার ইয়ে অন হয়ে যাচ্ছে। ঠিক আছে আমরা শুরু করি, এক সেকেন্ড। সো তাহলে আমরা যে পেপারটা ডিপ করতে দেখছি, দ্যাট ইজ কল্ড, এটাকে কি বলে না, এটাকে বলে হচ্ছে যে লিটমাস Litmus paper. ইয়েস, লিটমাস পেপার। লিটমাস পেপারের কাজ কি? সাপোজ উই ডু নট হ্যাভ এনি ইনস্ট্রুমেন্ট, আমার কাছে একটা সলিউশন আছে কিন্তু কোনো ইনস্ট্রুমেন্ট নেই, আদার দ্যান ইনস্ট্রুমেন্ট, how we can মানে identify that the solution is acidic or basic, মানে একটা প্রিলিমিনারি অ্যাজাম্পশন আমি পেতে চাই যে এক্স্যাক্টলি না এটা আমার চাই না, কিন্তু এই সলিউশনটা অ্যাসিডিক না বেসিক, কিভাবে আমি বার করতে পারি? ইনস্ট্রুমেন্ট হয়তো আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই, তাহলে তার জন্য খুব সহজ প্রথম যেটা আমার দরকার সেটা হচ্ছে লিটমাস পেপার। লিটমাস পেপার, there are two types, one is blue litmus, another is red litmus. The acid turns blue litmus into red, ABR. Acid turns blue litmus into red. And the opposite is base turns red litmus into blue. Maybe you know the abbreviation, that is ABRB. Acid turns blue litmus into red, and from the right side you start base turns red litmus into blue, ABRB. তো এই গেল আমার একটা প্রিলিমিনারি আইডিয়া পাওয়ার জন্য। এছাড়া একটু এর থেকে যদি উন্নত যাও, যে অ্যাপার্ট ফ্রম লিটমাস পেপার কি, there is an another paper named as pH paper. pH পেপার কি করে? pH পেপার আরো সহজে বুঝিয়ে দেয় যে এই সলিউশনটা অ্যাসিড না বেস। সেটা কিভাবে বুঝবো না, সেটা বোঝার আরেকটা উপায় হচ্ছে যে pH পেপারটা আরেকটু ডিটেলে দেয়, সেখানে ডিফারেন্ট কালার হয় এবং সেই কালার দেখে আর তার সাথে একটা পেপারের সাথে একটা কালার কোড সাপ্লাই হয়, যে কালার কোডটা দেখে বলে দেওয়া যায় যে আমার সলিউশনটা অ্যাসিড না নিউট্রাল না বেস। ওকে এবার এগিয়ে যাই, মাঝে মাঝে স্ক্রিনটা ক্লোজ হয়ে যাচ্ছে। সো pH ইজ আ স্কেল, pH একটা স্কেল, সেই স্কেলে আমরা কি করি না, স্কেলে আমরা করি হচ্ছে
ইট ইজ আ রেঞ্জ। পিএইচ এর ভ্যালু একটা রেঞ্জের মধ্যে ভ্যারি করে। সেই রেঞ্জটা কি? রেঞ্জটা হচ্ছে এইরকম। ইফ দ্য পিএইচ ইজ 7 then it is neutral. If the pH is greater than 7 then it is basic or alkaline, মানে ক্ষারীয়। If the pH is less than 7 then the solution is acidic. তার মানে এটাই বোঝায় যে 7 বা 7 এর আশেপাশে হলে সেটা নিউট্রাল বা প্রশম, অর্থাৎ এর মধ্যে অ্যাসিড ক্যারেক্টারও নেই, বেসিক ক্যারেক্টারও নেই। আমরা খাই যে জল, সেটার যদি তুমি পিএইচ বার করতে যাও সেটা 7 এর আশেপাশে হবে, কারণ ওটার কোনো টেস্ট নেই। যদি ওটা অ্যাসিডিক হতো তাহলে তোমার একটুখানি সাওয়ার টেস্ট হতো, যদি ওটা অ্যালকালাইন বা বেসিক হতো তাহলে ওটা একটু বিটার টেস্ট বা যাকে বাংলায় বলে কষা, সেই টেস্টটা হতো। তো 7 এর বেশি যদি হয় তাহলে ওটাকে আমরা বলবো বেসিক, 7 এর নিচে যদি হয় তাহলে অ্যাসিডিক। এবার যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে পিএইচ স্কেল। ওকে, আর স্কেলের উপরে একটা কালার দেখতে পাচ্ছ। নর্মালি এরকম কোনো কালারফুল স্কেল বাজারে পাবে না। এই কালারটা হচ্ছে মেইনলি বেসড অন দ্যাট পিএইচ পেপার। আমি একটু আগে পিএইচ পেপারের কথা বলেছিলাম না, যে পিএইচ পেপার একটু লিটমাসের থেকে একটু ডিটেলে রেজাল্ট দেয়, মানে তুমি পেপারটা ডিপ করলে ওর মধ্যে একটা কালার আসবে, সেই কালারটা কোডের সাথে ম্যাচ করে দেখতে হয় যে ওটা কিরকম হতে পারে। মোটমাট খুব অ্যাকিউরেট হবে না, মানে ইনস্ট্রুমেন্টের মতন হবে না, বাট কাছাকাছি যাবে। হ্যাঁ, তো সেরকমই এই কালার, এই স্কেল কাম কালার একসাথে ছবিটা দেওয়া আছে যাতে পিএইচ পেপার এবং পিএইচ স্কেল দুটোর আইডিয়াটাই আসে। স্কেলটা দেখো, দ্যাট স্টার্ট ফ্রম 0, অ্যাকচুয়ালি ওটা 1 থেকে কিন্তু স্টার্ট নয়, স্টার্ট ফ্রম 0 to 14. 7 or near 7 that is neutral. From pH 1 to 7 it is acidic range. From 7 to 14 it is alkaline range. pH এর ভ্যালু 14 এর ওপাশে কোনোদিন যাবে না, যাওয়া সম্ভব নয়। তার একটা কারণ আছে, ইট ইজ এক্সপেরিমেন্টাল ডেরিভেশন। আপাতত জেনে রাখো যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে জলের আয়নীয় ঘনত্ব, বাংলায় আগে বলে নিই, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলের আয়নীয় ঘনত্বের গুণফল 10 টু দি পাওয়ার -14 এর বাইরে যায় না। তার জন্য তাকে যদি লগারিদম করি, আসছি পরে, তাহলে সেটা 14 এর এক্সিট করবে। কখনো যদি পিএইচ এর আপার ভ্যালু জানতে চায়, ইট মাস্ট বি 14। এবং যদি কখনো জিজ্ঞাসা করে কেন ভাইভার সময়, তাহলে বলবে যে জলের আয়নীয় ঘনত্বের গুণফল, মানে হাইড্রোজেন আয়ন আর হাইড্রক্সিল আয়নের টোটাল কনসেন্ট্রেশনকে তুমি যদি মাল্টিপ্লাই করো 10 টু দি পাওয়ার -14 এর ঊর্ধ্বে উঠবে না, সেইটাই। ম্যাম এইটা একটু আরেকবার ভালো করে একটু বলবেন? ম্যাম আরেকবার বলুন ম্যাম এটা। জলকে বিশ্লেষণ করো, কি দাঁড়াবে? H একটু plus ইংলিশে বললে ion, ভালো হয়। okay. If we the H2O, the water is splitted, what will be formed? H plus ion and OH minus ion. H plus concentration and hydroxyl ion concentration. Two types of ions are formed. If we multiply these two types of ions, then the total product gunfall will be 10 to the power -14. The concentration of hydrogen ion and hydroxyl ion will be varied 10 to the power -1 to 10 to the power -14. So the pH will always vary from 1 to 14. বোঝা কি গেল? H plus Yes, ma'am. ion into OH minus ion multiply করো, ম্যাক্সিমাম হতে পারে 10 to the power Yes, ma'am. -14, 10 to the power -13 হতে পারে, কিন্তু 10 to the power -15 এর দিকে আর যাবে না। 10 to the power -1, 10 to the power -2 এরকম করতে করতে 10 to the power -14 এর ওপাশে আর যাবে না। যায় না বলে এটা এক্সপেরিমেন্টালি প্রুফ। দাঁড়াও বাবা, শুনছি। ইট ইজ এক্সপেরিমেন্টালি প্রুফ। কেন বলতে পারবো না। ইট ইজ এক্সপেরিমেন্টালি প্রুফ, দেখা গেছে 10 to the power -14 এর ওপাশে যাচ্ছে না। তাই যাচ্ছে না বলে পিএইচ এর ভ্যালুও 14 কে কখনো ক্রস করে না। হ্যাঁ বলো। ম্যাম বলছিলাম যে 10 to the ম্যাম total number of H plus aqueous ions into total number of OH minus aqueous ions. হ্যাঁ, জলকে ভাঙলে যে দুটো বেরোয়। Yes ma'am. Okay ma'am. Thank you ma'am. আচ্ছা।
এই হচ্ছে পিএইচ স্কেল। সো হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ পিএইচ? আমরা যে পিএইচ ভ্যালুটা দেখছি, আমরা দেখছি দ্য ভ্যালু উইল বি 0 to 14, ইট ইজ আ রাউন্ড ফর্ম। কিন্তু কনসেন্ট্রেশনের সময় আমি বলছি 10 to the power minus 14। তাহলে অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন পিএইচ এন্ড দ্য কনসেন্ট্রেশন? আমি কনসেন্ট্রেশনে একটা তোমাদের প্রচন্ড ফ্যাক্টোরিয়াল ডেটা দিয়ে দিচ্ছি, 10 to the power তার আবার মাইনাস অর্ডার, মানে বুঝতে পারছো সেটা কোথায় দাঁড়াচ্ছে? অথচ পিএইচ বলছি 1 to 14, কি করে পসিবল হচ্ছে? This is the formula. pH is equal to minus log of hydrogen ion. এই লগারিদমটা কেন করা হয়? টু অ্যাভয়েড দ্য ফ্র্যাকশনাল ডেটা। এই যে 10 to the power minus, এই 10 to the power minus এই অর্ডারটাকে অ্যাভয়েড করার জন্য লগারিদম করা হয়েছে, আর কোনো কারণ নেই। জলের কনসেন্ট্রেশন ধরো 10 to the power minus 9 পেলে, হাইড্রোজেন আয়ন আর হাইড্রক্সিল আয়ন কোনো একটা এক্সপেরিমেন্ট থেকে তুমি পেলে 10 to the power minus 9। এই ডেটাকে নিয়ে কাজ করতে যা অসুবিধা হবে, সেটাকে যদি 9 ধরে কাজ করো তাহলে তোমার পক্ষেই বোঝা এবং কাজ করা অনেক সুবিধা হবে। তাই এই ফর্মুলাটার উৎপত্তি মাইনাস লগ ইন্টু তোমার ভ্যালুটা বসিয়ে দাও 10 to the power minus 9। তাহলে মাইনাস লগ 10 to the power minus 9 কি হবে? মাইনাসে মাইনাসে প্লাস, ওই 9টা সামনে চলে আসবে, 9 log 10 হবে। 9 log 10 মানে হচ্ছে log 10 হচ্ছে 1, তাহলে 9 into 1 9। সিম্পল লগারিদম, এখানে আমি ওই জন্য আর করে দেখাই। সো পিএইচ ইজ 0 to 14 and this is the, এই স্কেলটাকে আমি আরেকবার দেখিয়েছি হাইড্রোজেন আয়ন আর পিএইচ এর রেসপেক্টে। খুব ভালো করে ছবিটা দেখো। ছবিটা কি বলছে? ছবিটা বলছে if the hydrogen ion concentration is 1 then pH will be 0. If the hydrogen concentration is 10 to the power minus 1, then put the value of hydrogen ion, that is 10 to the power minus 1, into the above formula. এই ফর্মুলার মধ্যে ওটাকে বসাও, আমার অ্যারোটাকে ফলো করো, 10 to the power minus 1 টাকে এই জায়গাটাতে বসাও। কি পাবে? সরি, কি পাবে? মাইনাস লগ 10 to the power minus 1, মাইনাসে মাইনাসে প্লাস, 1টা সামনে চলে আসবে, 1 log 10। so log 10 হচ্ছে 1, 1 into 1 1। if the 10 to the power minus 2 is value, then pH will be 2। সোজা কথা, যে মাথার উপরে যেটা বসে আছে তাকে, সেটাই হচ্ছে পিএইচ। কখনো যদি কোথাও কোনো প্রশ্ন আসে 10 to the power minus 5 একটা কনসেন্ট্রেশন অফ আ পার্টিকুলার সলিউশন, হোয়াট উইল বি দ্য পিএইচ? তুমি খাতা খুলে বসবে না লক করতে, না ক্যালকুলেটর বার করবে? তুমি কিছুই করবে না, 10 to the power minus 5, so pH is 5। কিছু অসুবিধা, বোঝার অসুবিধা থাকলে বলতে পারো। এই অংশটাতে বা এতক্ষণ যা দিলাম কিছু অসুবিধা থাকলে বলতে পারো। আমি লগের প্রশ্নটা আরেকবার বোঝান। লগের প্রশ্ন আরেকবার বোঝানো। আচ্ছা, pH is equal to minus log of hydrogen plus ion। ঠিক আছে, মুশকিলটা হচ্ছে এইখানে একটা ইয়ে আছে, ড্রয়িং টুল আছে, কিন্তু ওটা নিলে আমার স্ক্রিনটা ক্লোজ হয়ে যায়। তাও আমি একবার চেষ্টা করছি, দাঁড়াও। দেখো স্ক্রিনটা আটকে যেতে পারে। হ্যাঁ, এই দেখো আমি লিখছি, দেখো pH is equal to কি আছে ফর্মুলা? মাইনাস লগ মাইনাস লগ অফ, এখানে আছে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন। তোমরা যে কোনো একজন এই যে ছবিটা থেকে যে কোনো একটা কনসেন্ট্রেশন চুজ করো নিজের ইচ্ছায় করে আমাকে বলো যে 10 to the power minus 5। 10 to the power minus 5। হলো? এইবার চলে আসো, আর কোনো কেমিস্ট্রি নেই, এবার চলে আসো সিম্পল লগের অঙ্কে। এটা হচ্ছে ম্যাথামেটিক্স এর পার্ট। ফর্মুলা হচ্ছে মাইনাস লগ 10 x to the power y হলে কি হয়? y log x হয়, অর্থাৎ এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে হবে প্লাস, 5টা সামনে চলে আসবে, 5 লগ পড়ে থাকবে কি? log 10, log
10, ক্যালকুলেটরে মারো log 10 এর ভ্যালু কত, দেখবে 1। তাহলে কি হচ্ছে, +5 মানে ওটাকে 5ই বলতে পারি, প্লাস লেখার আলাদা করে কোনো মানে হয় না। 5 ইন্টু 1, log 10 মানে 1, তাহলে কত হবে 5। বোঝা গেছে কি? ওকে ম্যাম, হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম। এবার দাঁড়াও, এটা ইরেজ হয় কিনা দেখি। হ্যাঁ, ইরেজ তো হলো। ম্যাম log 10টা 1 কেন হলো একটু বলবেন? log 10টা 1 কেন হলো? লগের প্রপার্টি ওটা। লগ এর ভ্যালু বাবা, ওটা log 10 1 কেন হলো? ওটা লগ এর ভ্যালু। log এর ভ্যালু। ইয়েস, লগ এর ভ্যালু ওটা। লগ এর ক্যালকুলেটরে মেরে দেখো বা লগ টেবিল খুলে দেখো, দ্যাট ইজ দ্য লগ এর ভ্যালু। ঠিক আছে? আচ্ছা, সুতরাং আটকে গেছে। তাহলে এই হলো আমার লগ পিএইচ সংক্রান্ত যা কিছু আমি দেখলাম। পিএইচ এর অ্যাপ্লিকেশনটা একটু দেখে রাখি। আমরা পিএইচ বার করি কেন? আমি আগের বার ল্যাবের সময়ও বলেছিলাম, ইন্ডাস্ট্রিতে পিএইচ এর মেইন প্রয়োজনীয়তা হচ্ছে কোনো সলিউশন, কোনো ব্যাটারি বা যে কোনো কিছুতে কোনো সলিউশন ব্যবহার হচ্ছে তার নেচার জানার জন্য লাগতে পারে। আমি বয়লারে একটা জল আমার সাপ্লাই হয়, সেই ওয়াটারটা সাপ্লাই হওয়ার আগে তার কিছু প্রিলিমিনারি টেস্ট লাগে। প্রিলিমিনারি টেস্ট হওয়ার আগে আমার ওয়ান অফ দ্য টেস্ট হচ্ছে পিএইচ টেস্ট। তাই জন্য কম বেশি সবাইকেই পিএইচ ইনস্ট্রুমেন্ট ব্যবহার করার পদ্ধতি জানতে হয়। 1। 2 হচ্ছে কি, যখন কোনো কনস্ট্রাকশন সাইট আসে, কনস্ট্রাকশনের কাজ হয়, বিফোর কনস্ট্রাকশন সেখানকার ওয়াটার এবং সয়েল টেস্টিং হয় টু আইডেন্টিফাই দ্য কোয়ালিটি, দ্য নেচার অফ দ্য সয়েল অ্যান্ড ওয়াটার বিনিথ দ্য আর্থ, and apart from that সয়েলের বাইন্ডিং পাওয়ার, সেটা আদৌ সেই কনস্ট্রাকশনটাকে হোল্ড করতে পারবে কিনা, এই ধরনের কিছু প্যারামিটার থাকে যার জন্য পিএইচ এর ভ্যালু জানতে লাগে। ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়া, পিএইচ ইজ নট দ্য অনলি ক্রাইটেরিয়া, ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়া। তো তার জন্য পিএইচ লাগে। এছাড়া যে কোনো ধরো কোনো চিপ বানাতে চলেছো মাইক্রোচিপ দিয়ে, সেটা যে বানাতে চলেছো সেটা কি ধরনের রেজিস্ট্যান্ট, সেটা নেচার কিরকম, সেটা তুমি যেখানে বসাতে চলেছো সেখানে সেটা কতদিন কাজ করতে পারবে উইদাউট এনি অল্টারেশন, এইসব জানার জন্য সেই চিপটার ক্যারেক্টার, চিপটার নেচার, তার মধ্যেও পিএইচ আসে। এই গেল ইঞ্জিনিয়ারিং কোর্সে। এমনি কিসে লাগে? এমনি হচ্ছে আমাদের ব্লাডের পিএইচ জানতে লাগে, কোনো টেস্ট হয় তার মধ্যে পড়ে। কোনো মেডিসিন ইউজ যখন হয়, তার যে কেমিক্যালস গুলো ইউজ হয় সেক্ষেত্রে পিএইচ ইনস্ট্রুমেন্ট লাগে। আমরা যে ক্রমাগত খাদ্যদ্রব্য গুলো খাই, এই যে ভিটামিন সি খেতে বলে বা ভিটামিন ডি, হেন তেন এত যে কত নিয়ম কানুন আছে, সেগুলোর কি কিছু জানতে গেলে পিএইচ লাগে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে যেটা ডান দিকে চলে আসো, ব্লু টু ভায়োলেট যে কালারের জায়গাটা আছে, যত রকমের সোপ হয়, যত রকমের ডিটারজেন্ট হয়, অল আর ইন অ্যালকালাইন রেঞ্জ। ঠিক আছে? আমাদের ধরো বেবি শ্যাম্পু, বেবি সোপ যেগুলো হয় তার পিএইচ অনেক নিউট্রাল রেঞ্জে হয়। আমরা যে সোপ গুলো ব্যবহার করি বড়রা, তাদের পিএইচ আরেকটু বেশি হয়, বেবি সোপের থেকে বেশি হয়। দেখো সোপ বলে একটা জায়গা যেটা দেওয়া আছে সেটা কিন্তু বড়দেরটাই দেওয়া আছে। এরপর আসে ধরো তোমার লন্ড্রি সোপ বা লন্ড্রি ডিটারজেন্ট, যেটা সেই লন্ড্রি ডিটারজেন্ট একটু ক্ষারীয় হয়। ক্ষারীয় যদি কম হয় অসুবিধা কিছু নেই, যে পারপাসে ইউজ হচ্ছে সেটা অনেক সময় ফুলফিল হয় না। ঠিক আছে? তো এই ধরনের বিভিন্ন জিনিস জানতে, তার নেচার বুঝতে, সেটা কি কাজে ব্যবহার হচ্ছে, এই ধরনের কনসেপ্ট গুলোর জন্য আমার পিএইচটা খুব জানা জরুরি। পিএইচ ইনস্ট্রুমেন্ট এরপর ডিজিটাল হতো, আমরা এখন ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি। ঠিক আছে? আমি একটু কয়েকটা ইনস্ট্রুমেন্ট আমি দেখিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমি এই স্ক্রিনটাকে শেয়ারিংটা অফ করছি, করে আমি তোমাদের কতগুলো যেটুকু টাইম আছে আমি একটু ইনস্ট্রুমেন্টটা দেখিয়ে নিচ্ছি। এরপর স্যারকে বলবো প্রসিডিওরটা দেখাতে, তার আগে আমি একটু ইনস্ট্রুমেন্টটা দেখিয়ে নিই। এক সেকেন্ড, একটু দাঁড়াও, একটু হোল্ড করো, ইনস্ট্রুমেন্টটা বার করি। আর এখন আমাদের ল্যাবে যেটা আছে সেটা হচ্ছে ওটা ডিজিটাল। এর আগে ছিল অ্যানালগ। অ্যানালগ মানে কি, সেই যে কাঁটা ধরে তোমাকে সেই দেখে বুঝে নিতে হয় যে ইনস্ট্রুমেন্টের কি কি বৃত্তান্ত কিরকম। ঠিক আছে?
এই দেখো কয়েকটা ইনস্ট্রুমেন্ট আমি একটু দেখিয়ে নিই, একটা আইডিয়া হবে পিএইচ মিটারটা কেমন হয়। এটা হচ্ছে সবচেয়ে পুরনো, দিজ আর অ্যানালগ, এগুলো আমরাও দেখিনি চোখে, মানে কাজ করিনি, ঠিক আছে, ছবিতেই দেখেছি। এগুলো হচ্ছে একদম পুরনো অবস্থায় বার করার জন্য এগুলো ছিল, সরি। এরপর এসছে ওর থেকে একটু অ্যাডভান্স, বাট স্টিল ইট ইজ অ্যানালগ। এটাতে আচ্ছা এই একটা কথা বলে দিই, পিএইচ ইজ এ টেম্পারেচার ডিপেন্ডেন্ট, টেম্পারেচারের সাথে পিএইচ ভ্যারি করে। তাই ইনস্ট্রুমেন্টকে কাজ করার আগে সেটা কত টেম্পারেচারে তুমি টেস্ট করতে চলেছো সেটা বলে দেওয়াটা জরুরি। তো যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা অ্যানালগ ইনস্ট্রুমেন্ট, তার সাথে যেটা আছে এটাকে বলে ইলেকট্রোড। এটা স্যার যখন আসছেন, স্যার অ্যাপারেটাস দেখাবেন, তখন সেখানে আরেকবার পাবে। এরপর আস্তে আস্তে অ্যাডভান্সমেন্টের দিকে, হ্যাঁ এখানে অ্যাডভান্সমেন্টের দিকে যাচ্ছে। এরপর হচ্ছে দেখো এটা যে আমরা যারা কাজ করি ল্যাবে এখনো, সেটা হচ্ছে অনেকটা এই টাইপের। এখানে যতগুলো নব দেখতে পাচ্ছ, এখানে ফার্স্ট বাঁদিকেরটা হচ্ছে অন অফ, সেকেন্ডের মানে ডিসপ্লেটার পাশেই যেটা, সেটা হচ্ছে কোন মোডে তুমি চালাচ্ছ, বা ক্যালিব্রেশন বলে একটা জিনিস হয়, যখন প্রসিডিওরটা আসবে জানতে পারবে, সেই ক্যালিব্রেশনের অংশ। এরপর আসে মাঝেরটা টেম্পারেচার, এটাকে যদি জুম করা হয় দেখতে পাবে, বা নিজেরা যদি চিত্তে জুম করো তাহলে দেখতে পাবে, সরি, যে এটা টেম্পারেচার প্যানেল। তো এই ধরনের ইনস্ট্রুমেন্ট আস্তে আস্তে অ্যাডভান্সমেন্ট হচ্ছে। এর থেকেও আরেকটা ইমপ্রুভ ভার্সন, এগুলো জেনারেলি স্কুল কলেজে থাকে না, এগুলো থাকে হচ্ছে তোমার ওই যে বায়োকেমিক ল্যাবরেটরি গুলো হয় না, যারা ব্লাড টেস্ট, স্যাম্পল কালেকশন, এই যে ধরনের আমাদের রক্ত পরীক্ষা যত রকমের হয়, সেই ল্যাব গুলোতে এইগুলো থাকে। এটা আরো অনেক বেশি ইমপ্রুভ। এটা আরো কম হয়। দেখো উপরে লেখা আছে, কি লেখা আছে পড়ো, ডিফারেন্ট পিএইচ মিটারস। দেখেছি। এরপর হচ্ছে আরো অ্যাডভান্স। এটার সাথে আগেরটার তফাৎ কি, এগুলো হচ্ছে পোর্টেবল, এটা পোর্টেবল। মানে তুমি যেখানে গিয়ে টেস্ট করছো তোমাকে আর ল্যাবে আনতে হবে না স্যাম্পল, তুমি ওখানেই দেখে ওইখানেই ডেটা দিয়ে চলে আসতে পারবে। এটা হচ্ছে আরো অ্যাডভান্স পকেট, বুক পকেটে পেনের মতন নিয়ে যাবে, যেখানে দরকার ইক করবে, টেস্ট করবে, রিডিং দিয়ে চলে আসবে। এগুলো কোথায় ইউজ হয়, এগুলো জেনারেলি স্যাম্পল ধরো একটা কনস্ট্রাকশন জোন, সেই কনস্ট্রাকশনটা শুরু হচ্ছে, তার আগে একদল লোক থাকে যারা এই ধরনের টেস্টিং গুলো করে। তো সেই টেস্টিং এর কাজ হিসাবে দুটো হয়, হয় স্যাম্পল কালেক্ট করে ল্যাবে নিয়ে আসো, অথবা খুব ভালো অ্যাডভান্স কোম্পানি হলে তারা ওইখানে ডাইরেক্ট স্পটে গিয়ে বলে দিয়ে চলে আসে। অথবা ধরো কোনো জায়গায় কোনো চেকিং চলছে, চেকিং এর সময় ধরো কোথাও কোনো অডিট চলছে, এনভায়রনমেন্টাল অডিট হয়, অডিট মানে কি, তুমি এখন কাজ করছো, আমি এক্ষুনি এলাম, কি কাজ করছো দেখে তার একটা রেজাল্ট দিয়ে যাবো। সেক্ষেত্রে আমি যদি এখন স্যাম্পল তুলি, যাই আসি, জিনিসটা অনেক দিনের, তো সেক্ষেত্রে কি হয়, এটা বার করে চেক করে ঠিক না ভুল বলে দিয়ে চলে আসে। তো এই ধরনের অ্যাডভান্সমেন্ট কিছু আছে। এইটা হচ্ছে আরো অ্যাডভান্স, এটা জেনারেলি স্কিনে ডাক্তারদের ব্যবহার হয়, স্কিনের পিএইচ কোনো কারণে চেঞ্জ যদি হয়ে যায়, কোনো স্কিন প্রবলেম ডিটেক্ট করার জন্য এটা লাগে। এটা আরো সূক্ষ্ম, এই যে নিচের যে অংশটা দেখতে পাচ্ছ সাদা রঙের, ওটাই হচ্ছে ইলেকট্রোড, ওই গিয়ে কানেকশনটা জোড়ে ওই হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন মেপে ও রিডিংটা দিয়ে দেয়। এই হলো ডিফারেন্ট টাইপ অফ পিএইচ মিটার, বোঝা গেল? আর এই পিএইচ পেপার তো আগে এইটা দেখে রাখতে পারো, এটা হচ্ছে পিএইচ পেপার, যেটা আমি বলছিলাম না কালার কোড দিয়ে বলে, সেইটা হচ্ছে এটা, ঠিক আছে। এই ডিপ করলে করে কালারটা এর সাথে ম্যাচ করলে করে বলে দিলে যে মোটামুটি কত হতে পারে। এবার ইনস্ট্রুমেন্টে সেটাকে যদি চেক করো, ওর আশেপাশেই দেখাবে, খুব যদি কিছু গন্ডগোল না হয়ে গিয়ে থাকে মোটামুটি কাছাকাছি ভালোই ডেটা পাওয়া যায়। পিএইচ পেপার অনেকটাই উপকার করে, এখানে পিএইচ মিটার ব্যবহার করা যায় না বা অ্যাভেলেবেল নয় সেক্ষেত্রে। হলো, তাহলে এইখানে আচ্ছা আমার পার্টটা শেষ হলো। এইবার আমি রতিন স্যারকে বলবো, রতিন স্যার আছেন তো? হ্যাঁ আছে। হ্যাঁ, এবার আমি আপনাকে এবার আমি ইয়ে করে দিচ্ছি, প্রেজেন্টার করে দিচ্ছি, এবার আপনি কোথায় গেল রতিন স্যার? হ্যাঁ দেখুন আপনার কাছে ইন্ডিকেশন গেছে। ওকে।
Good afternoon, everybody. Good Good afternoon, afternoon, sir. sir. Good afternoon, sir. Good afternoon. আচ্ছা তোমাদের Good afternoon, sir. 68 হ্যাঁ কাউন্ট এত কম কেন? এটা কি কি অবস্থা এটা? লাস্ট ক্লাসেও আমি ওকে কি জানি চেষ্টা স্যার, সব করেছিলাম, ক্লাসগুলোতে বেশি থাকে স্যার, কিন্তু কেমিস্ট্রিটাতেই কম হয়ে যায়। আজকেই তো প্রবলেম দেখছি হচ্ছে আমি হয়তো একটু কম। সবার, না হলে তো কেউ এতটা প্রেজেন্ট কম হয় না। না হ্যাঁ, রে, আজকে মানে শুধুমাত্র আজকেই কম কেমিস্ট্রি হচ্ছে। ক্লাসে সবসময় কম হয়। না, কেমিস্ট্রি ক্লাসে সবসময় কম হয়, এরকম হয় প্রায় প্র্যাকটিক্যালি। না লাস্ট কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল ক্লাস যেদিন হয়েছে সেদিন দেখলাম তো কত, মানে অ্যাবাভ 100 ছিল। স্যার ওইটা বাদে আগের গুলোর হ্যাঁ কথা হ্যাঁ, আপনি বলতেন তোমাদের এত কম কেন, আমার নেক্সট মনে ক্লাসে হয় যে তোমাদের 100 চাই। থাকে বলে আজকেও সবাই অনেক ছাত্ররা ভেবেছে ছুটি রয়েছে। হ্যাঁ ছুটি তো কালকে, কেন আজকে তো না। আজকে ছুটি থাকবে এতদিন ধরে রুটিন একটা প্রোভাইড করা ব্যাপার হয়ে গেছে আরে রুটিন আছে তো, সেটাই আমি বলছি, রুটিন আছে তো, তাহলে কিভাবে ছুটি হয়? হুম। স্যার যাই হোক, অনেকের স্যার তোমাদের ডেটা শেষ গ্রুপ হয়ে যেটা যায়, আছে না অনেকের তোমাদের, স্যার অনেকের স্যার তোমাদের ডেটা শেষ হয়ে যায়, ডিপার্টমেন্টাল আর অনেকে স্যার ইচ্ছে করে ক্লাসই করে না, কোনোদিন ক্লাস করে না স্যার। না সে তো একটা পার্সেন্টেজ থাকে এরকম, ঠিক আছে, ওটা একটা পার্সেন্টেজ থাকবে। ওদেরকে আর কি করা যাবে। খুব করে বলে টলেও আনা চাপের ব্যাপার, সেটা খুব কম থাকে। ওটা ধরে নিতে পারো তুমি 5% এর মধ্যে ওরকম একটা থাকে, ঠিক আছে। ওদের ওদের মানে পাওয়া যাবে মাস্টার হচ্ছে হয়ে যাবে তোমার পড়লে। ফেস যখন হবে সে সময় তাদের দেখতে পাওয়া যায় আর কি। হ্যাঁ ও তোমার 5% ধরে রাখতে হয় ওটা, কিন্তু বাকিটা তো ছিল অনেক না। ঠিক আছে, তোমাদের পুরো গ্রুপে একটু অফলাইনে ডিসকাস করো। হুম। যাই হোক, এটা আজকে তো রিপিট ক্লাস হচ্ছে, ঠিক আছে। হুম। আচ্ছা, সকালের যাই হোক আজকে তো ক্লাসগুলোতে একটা অনেক রিপিট জন ক্লাস করেছে। হচ্ছে। আচ্ছা, এখনো পর্যন্ত কি কেউ নিউ অ্যাডমিশন পরে যারা জয়েন করেছো ক্লাসে, সেরকম কেউ আছো কি? অ্যান্সার পাওয়া মুশকিল আছে। ইয়েস স্যার, আমি আছি। আচ্ছা, তোমার কাছে একটা নতুন ক্লাস, তাই তো? এর আগের ক্লাসটা Yes, sir. করেছিলে তো? কি ছিল জানো, ডিটারমিনেশন অফ স্ট্রেংথ অফ অ্যান অ্যাসিড বোধহয়, স্যার অ্যাসিড বেস টাইট্রেশন। হ্যাঁ, থার্সডেতে যেটা হয়েছিল। হুম। যাই হোক, তো আমরা তাহলে আজকের যে বাকি পার্টটা দেখে নিই। ম্যাডাম মোটামুটি ইনস্ট্রাকশন যেটা দরকার ছিল বা এই ক্লাসের যে প্রিন্সিপাল যেটা, সেগুলো ম্যাডাম বলে দিয়েছেন, ঠিক আছে। এবারে যে প্রসিডিওর কি এবং তার কি কি ওয়েজ অ্যাপারেটাস উইল বি নিডেড ফর দিস এক্সপেরিমেন্ট উইল শো ইট। হ্যাঁ, দেখো আমি এখন করছি ওটা। দেখতে পাচ্ছ সবাই? ইয়েস স্যার। Yes sir, it's Yes, visible. sir. Yes, sir. Yes, sir. Yes sir, yes sir. As you are going to measure pH of a solution, so first we have to need a pH meter, digital pH meter. এখানে দেখো pH মিটার অনেক মানে ভার্সনের, একদম সেই ফার্স্ট ভার্সন থেকে আপডেটেড ভার্সন পর্যন্ত ম্যাডাম কিছু দেখিয়েছেন মডেল, ঠিক আছে। এখানেও সেই যেটা তোমরা ল্যাবে এখন দেখতে পাবে, অফলাইনে যখন হবে তখন তোমরা এটাই দেখতে পাবে, ঠিক আছে। তো পিএইচ মেশিন আছে, তার পাশে দেখো ইলেকট্রোড, যেটা খুব একটা ভাইটাল একটা এর পার্ট অফ পিএইচ মিটার, এটা ইলেকট্রোড। ইলেকট্রোডটা এটা কি হয়, নর্মালি এটা মেড অফ গ্লাস আউটসাইড টোটাল, একদম এন্ডের দিকে একটা বাল্ব টাইপের থাকবে, ঠিক আছে, যার মধ্যে খুব সেন্সেবল একটা সলিউশন দেওয়া থাকে, যেটা কি ওই যে সলিউশনের যে স্যাম্পল সলিউশনের পিএইচ আমরা মাপবো, তার থেকে যে আয়নস আছে সেটাকে সেন্স করতে পারে, ঠিক আছে। সেটা এইচ প্লাস বা ওএইচ মাইনাস, যেহেতু আমরা কি পিএইচ লেভেল মাপছি, মানে কি তার নেগেটিভ আয়ন্স বা পজিটিভ আয়ন্স দুটোকে ডিটেক্ট করার মতো ক্ষমতা রাখবে, ঠিক আছে। এটাকে সবসময় কি ময়েশ্চার করে রাখতে হয়, না হলে ওর সেন্সিবিলিটি যেটা থাকে সেটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে। এই জন্য এটাকে একটা নিচের দিকে দেখো ছোট একটা বোতল টাইপের আছে, ওটার মধ্যে ডিস্টিল ওয়াটার থাকে, স্পঞ্জ থাকে, সেটার মধ্যে ওটাকে ডিপ করে রাখা হয়, ঠিক আছে। এটা হচ্ছে ইলেকট্রোড।
we have to required beakers, glass beakers কেন নেব আমরা? ফাইবার বিকারও নিতে পারি, কিন্তু অ্যাকচুয়াল যখন কেমিক্যাল সলিউশন আমরা ইউজ করব তখন গ্লাসের বিকারই নেওয়া ভালো, তার কারণ কেমিক্যাল রিঅ্যাকশন হতে পারে। স্যার ইলেকট্রোডটা আরেকবার রিপিট করবেন? ইলেকট্রোডটা আরেকবার রিপিট করবেন স্যার? ইলেকট্রোড হ্যাঁ স্যার। ইলেকট্রোড হচ্ছে যেটা হচ্ছে সেন্স করে কোনো আননোন সলিউশনের বা নোন সলিউশনের পিএইচ। এটা মেড অফ গ্লাস, আর কি থাকে না এর মধ্যে একটা ওয়্যার দেয়া থাকে যেটা প্লাটিনা ওয়্যার দিয়েই তৈরি হয় মেনলি, ঠিক আছে? এর একদম টপ এন্ডের দিকে একটা বাল্ব টাইপের শেপ থাকবে, যে জায়গাটা কি করতে হয় যখন আমরা সলিউশনের মধ্যে ডিপ করব ওই বাল্ব অংশটা কি সেই সলিউশনের মধ্যে ডিপ রাখতে হবে, এবং ওখান থেকেই কিন্তু সলিউশনের ডিফারেন্ট আয়ন্স গুলোকে সেন্স করে এবং সেটাই ডিজিটাল মিটারে শো করে দেয় যে তার ওই সলিউশনের পিএইচ কত, ঠিক আছে? ওকে স্যার। আমাদের লাগবে ডিস্টিল ওয়াটার, টিস্যু পেপার লাগবে। যখন আমরা এই ইলেকট্রোড ডিফারেন্ট সলিউশনের মধ্যে ডিপ করব, প্রত্যেকবার আমাদের কি করতে হবে, আলাদা আলাদা সলিউশনের মধ্যে ডিপ করার সময় ডিস্টিল ওয়াটারে ওয়াশ করে নিয়ে সেটাকে ভালো করে টিস্যু পেপার দিয়ে সেটাকে ভালো করে মুছে নিতে হবে। কেন না? টু অ্যাভয়েড এনি কন্টামিনেশন অফ ডিফারেন্ট সলিউশন, ঠিক আছে? তাই আমাদের এই টিস্যু পেপারও দরকার হয়। এরপরে আমাদের যে কেমিক্যালস হিসাবে যেটা নিচ্ছি বাফার সলিউশন। Some standard buffer solution will be required to standardize or calibration pH meter, ঠিক আছে? তাহলে আমাদের প্রথম যখন আমরা এই পিএইচ মিটারটা ইউজ করতে যাব তখন সেটা কিন্তু সম্পূর্ণ আননোন, ও কিছু জানে না, সেরকম অবস্থাতে থাকবে। তো এই মেশিনটাকে প্রথম ক্যালিব্রেট করে নিতে হয়। যে কোনো তুমি নতুন জিনিস কেনো সেটাকে কিন্তু যে কোনো ডিভাইস, তুমি একটা মোবাইল কেনো তাকে কিন্তু প্রথম ক্যালিব্রেট করো, মানে কি তার টাইম সেটিং মানে এভরিথিং তাকে একটা সেট করে নিতে হয়। তো সেরকম যখন আমরা কোনো নতুন পিএইচ মিটারে পিএইচ মাপতে যাব কোনো সলিউশনে, তার আগে সেটাকে একটু ক্যালিব্রেট করে নিতে হয়, যেটাকে বলা হয় ওকে পরিষ্কার বুঝিয়ে নেওয়া হয় যে তুমি আননোন সলিউশনের পিএইচ কত সেটাকে তোমাকে বের করে দিতে হয়, তোমাকে শিখিয়ে দিলাম। তার জন্য কি হবে, আমাদের কয়েকটা বাফার সলিউশন, অ্যাটলিস্ট দুটো বাফার সলিউশন আমাদের দরকার হয়। এখানে দেখতে পাচ্ছ তিনটে বাফার আছে, একটা পিএইচ 4, একটা পিএইচ 7, এটা পিএইচ 10। তো এই বাফার গুলো পিএইচ দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এর কোনটা অ্যাসিডিক বাফার কোনটা বেসিক বাফার। হ্যাঁ, এটা বুঝতে পারছো নিশ্চয়ই? ইয়েস স্যার। এখানে যে কালার গুলো দেখছো নরমালি কিন্তু অল দ্য বাফার সলিউশন আর কালারলেস। এখানে একটু কালার দিয়ে দেখানো হয়েছে যাতে করে একটু ভালো দেখতে লাগে। আর হ্যাঁ, আর একটা জিনিস হতে পারে, আমরা যদি অ্যাসিডিক বাফার তার মধ্যে যদি আমরা কোনো ইন্ডিকেটর অ্যাড করি তাহলে সেক্ষেত্রে কালার চেঞ্জ হতে পারে। সাপোজ বেসিক ইন্ডিকেটর তার মধ্যে যে সেটার নরমালি তার এটা কি হবে, নেচার কি হবে, পিএইচ 10, মানে সেটা হচ্ছে ক্ষারীয়। সো if we add few drops of phenolphthalein indicator, then the buffer solution color will be pink, যেহেতু কি হয় ক্ষারীয় সলিউশনের মধ্যে যদি ফেনোল্যাপথালিন দেওয়া হয় তাহলে সেটা পিঙ্ক কালার হয়ে যায়। সেরকম ভাবে যদি আমরা ফেনোল্যাপথালিন বাদ দিয়ে আমরা যদি মিথাইল অরেঞ্জ এটা যদি আমরা অ্যাসিডে অ্যাড করি তাহলে সেক্ষেত্রে এরকম লেফট সাইডে যেটা আমরা দেখতে পাচ্ছি একটু রেডিশ টাইপের বা পিঙ্কিশ টাইপের হয়ে যাবে। তো এক্ষেত্রে হতে পারে কোনো ইন্ডিকেটর অ্যাড করে দিয়ে কালারটাকে এইভাবে দেখানো হয়েছে। নর্মালি যে কোনো পিএইচ এর বাফার সলিউশনের কালার কি হবে, কালারলেস, ঠিক আছে? তো এখানে আমরা যে দুটো বাফার নেব, একটা পিএইচ 4, একটা হচ্ছে
পিএইচ 7। আমাদের মেশিন যেমন থাকবে পিএইচ ডিজিটাল পিএইচ মিটার যেটাকে ইউজ করব তার মানে যারা থাকে ভেন্ডর থাকে তারা বলে দেয় যে এর কিন্তু যেটা দিয়েই আমরা স্ট্যান্ডার্ড করি সেটা হচ্ছে পিএইচ এত এত। তো আমাদের কাছে যেটা আছে সেটা আমরা 4 আর 7 দিয়ে স্ট্যান্ডার্ডাইজ করি। ঠিক আছে, তাহলে ফার্স্ট উই হ্যাভ টু স্ট্যান্ডার্ডাইজ দ্য ডিজিটাল পিএইচ মিটার বাই 2 ডিফারেন্ট বাফার সলিউশন। সেটা কিভাবে করবে স্ট্যান্ডার্ডাইজ? না, প্রথমে আমরা এই পিএইচ মিটারে দেখো এখানে পাওয়ার অন করতে হবে। পাওয়ার অন করার পর প্রথম যে কাজ সেটা হচ্ছে কি স্টার মতো যেটা দেওয়া আছে দেখো ওখানে আমাদের প্রথম কাজ হচ্ছে টেম্পারেচার সেট করতে হবে, রুম টেম্পারেচার, বা আমরা যেখানে সলিউশনের পিএইচ মাপছি সেই জায়গার টেম্পারেচার কত আছে। as the pH is temperature dependent, আগেই কি ম্যাডাম আলোচনা করে দিয়েছে। এটা কিন্তু টেম্পারেচারের উপরে অবশ্যই ডিপেন্ড করবে। কেন না, টেম্পারেচার বাড়লে কি হয়, ওয়াটারের ডিসোসিয়েশন বেড়ে যায়, অর্থাৎ স্যাম্পল সলিউশন যেটা থাকবে তার ডিসোসিয়েশন বিয়োজন বেড়ে যাবে, সেটা আয়োনাইজেশনটা বেড়ে যায়। ঠিক আছে, যদি টেম্পারেচার কমে যায় তাহলে সেক্ষেত্রে তার ডিসোসিয়েশনটা কমে যায়। তাহলে আমাদের কোনো একটা সলিউশনের পিএইচ লেভেল মাপতে গেলে কিন্তু সেই জায়গার টেম্পারেচারটা কি আছে সেটা আগে সেট করতে হবে। তো প্রথম আমরা এই টেম্পারেচার নব দিয়ে রুম টেম্পারেচার বা ওই সলিউশনের টেম্পারেচার সেটা আমরা থার্মোমিটার দিয়ে মেপে দেখে নিতে পারি। নেওয়ার পর ওই যে ডিজিটাল যে 00 তার পাশে যে টেম্পারেচার সবাই দেখতে পাচ্ছ আশা করি, তো ওটাকে নবটাকে আমাদের অ্যাডজাস্ট করতে হবে রুম টেম্পারেচার কত সেটার সঙ্গে। স্যার কি করে বুঝবো স্যার রুম টেম্পারেচার কত আছে? সেটা থার্মোমিটার থাকবে ল্যাবের মধ্যে। ঠিক আছে, সেটা যদি তুমি কোনো তার পাশে, তুমি যেখানে কাজ করছো তার পাশে কোনো বিকারের মধ্যে এমনি নর্মাল ওয়াটার রেখে দিয়ে একটা থার্মোমিটার ডিপ করে দাও, তাহলে 1 মিনিটের মধ্যেই তোমার ওটার নর্মাল টেম্পারেচার কত আছে সেটা সেন্স করেও দেখিয়ে দেবে। ঠিক আছে, তাহলে সেই অনুযায়ী তোমরা কি করলে টেম্পারেচারটা এই নবটাকে অ্যাডজাস্ট করলে, ঘুরিয়ে সেই টেম্পারেচারটাকে সেট করে নিলে। নেওয়ার পর কি করবে, ইলেকট্রোডটা একবার ওয়াশ করে নেবে। ওয়াশ করে টিস্যু পেপার দিয়ে খুব ভালো করে মুছে নিতে হবে। নেওয়ার পর কি করতে হবে না, একটা আমি একটু আগে যে বললাম যে we have to take two different buffer solution to standardize the pH meter। এখানে আমরা প্রথম যে বাফারটা নিচ্ছি সেটা হচ্ছে pH 4, সেকেন্ড টাইম নেব pH 7। তাহলে এখানে আমরা pH 4 সলিউশনটা নেওয়ার পর যখন ইলেকট্রোডটা ডিপ করব, তাহলে ডিজিটাল যেহেতু এটাকে স্ট্যান্ডার্ড বাফার আমাদের এটা জানা এর পিএইচ লেভেল কত 4, তাই এটাকে যখন আমরা এর মধ্যে ইলেকট্রোড ডিপ করব তাহলে অবশ্যই এর পিএইচ কত শো করা উচিত, অফকোর্স ইট উইল শো 4। যদি না শো করে এটা তাহলে জানবে যে মেশিনটা ঠিক নেই, আমাকে ঠিক করতে হবে। আর এটাই হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন, এটাই হচ্ছে আমাদের কাজ। যদি দেখা যায় যে শো করছে না 4, অথচ আমি স্ট্যান্ডার্ড সলিউশন বাফার 4 এর মধ্যে ডিপ করেছি, তাহলে মেশিনটা ঠিক নেই, আমাকে ঠিক করে নিতে হচ্ছে। তখন কি করবে, ওই pH 4 পাশের নবটা, টেম্পারেচার ঠিক ডান পাশে যে নবটা আছে ওটাকে তোমাকে ঘুরিয়ে কি করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে কত, pH 4 এ আনতে হবে। ওটাকে ঘোরালেই কি হবে, ওটা কম বেশি হতে থাকে, আমাকে কততে আনতে হবে, কততে অ্যাডজাস্ট করে ফিক্স করতে হবে না pH 4। কেন না, যেহেতু আমরা কি নিয়েছি pH 4 বাফার কিন্তু নিয়েছি, স্ট্যান্ডার্ড বাফার। এরপর একই প্রসেসে আমাদের কি করতে হচ্ছে, ইলেকট্রোডটাকে ওয়াশ করে নিতে হচ্ছে ডিস্টিল ওয়াটার দিয়ে।
তারপর সেটাকে আবার কি না পেপার দিয়ে, টিস্যু পেপার দিয়ে ভালো করে ওটাকে মুছে নিতে হবে। নেওয়ার পর আবার আমরা এবার সেকেন্ড যে স্ট্যান্ডার্ড বাফার সলিউশন, we have to dip the electrode in pH 7 বাফার সলিউশন। তাহলে এটাতে দেওয়ার পর একইভাবে তাহলে কত শো করা উচিত? অবশ্যই 7 শো করবে মেশিন। 7 যদি না শো করে তাহলে কি কাজ? নিশ্চয়ই বলতে পারবে। pH 7 এর যে বাটনটা আছে, ওখানে নবটা আছে, সেটাকে একটু ঘুরিয়ে অ্যাডজাস্ট করতে হবে কত? 7 এ। তাহলে প্রথম যেটা সেভ করলে সেটা কত? pH 4। পরের বাফার সলিউশন, স্ট্যান্ডার্ড বাফার সলিউশন pH 7, এটাকে দিয়ে তোমরা 7টাকেও সেট করে নিলে। ঠিক আছে? নেওয়ার পর একইভাবে আবার কিন্তু আমাদের প্রত্যেকবার আমাদের এই ডিস্টিল ওয়াটারে কিন্তু এটাকে ওয়াশ করে নিতে হবে, ইলেকট্রোডটাকে 5 বার ওয়াশ করে নিতে হবে এবং ভালো করে ওটাকে টিস্যু পেপার দিয়ে মুছে নিতে হবে। তার কারণ কি? আমাদের যাতে একটা সলিউশনের সঙ্গে আরেকটা সলিউশন না মিশে যায়। সামান্য যদি একটু লেগে থাকে তাহলে কিন্তু তার পিএইচ লেভেল চেঞ্জ করে দিতে পারে। তাহলে অ্যাকচুয়াল কোন সলিউশনের পিএইচ কত সেটা কিন্তু আমাদের মাপা সম্ভব হবে না। সো ফর ইচ টাইম we have to wash and clean it by tissue paper, then immerse to the another solution. Okay, তাহলে যখন আমরা 4 আর 7 দিয়ে মেশিনটাকে স্ট্যান্ডার্ড করে নিলাম, করে নেওয়ার পর তাহলে কি মেশিনটা আমাদের কি হয়ে গেল? স্ট্যান্ডার্ডাইজ কমপ্লিট, ক্যালিব্রেশন কমপ্লিট। অর্থাৎ ও মেশিনটার আমরা যে কোনো সলিউশন, যদি আননোন সলিউশন আমরা ওই ইলেকট্রোড ডিপ করব, তো ও শো করে দেবে কি না ওই সলিউশনের পিএইচ লেভেল কত। ঠিক আছে? সাপোজ এখানে আমরা স্যাম্পল এ নিয়েছি, স্যাম্পল এ নেওয়ার পর একইভাবে ইলেকট্রোড ডিপ করলাম, করার পর দেখছি কত না ডিজিটালে আমাকে শো করছে 3.23, the pH value of this sample solution, this sample A solution is 3.23. So we can say the solution is acidic. কেন না এর আগেই আমরা দেখে নিয়েছি যে পিএইচ স্কেল কত থেকে কত পর্যন্ত হয় এবং কত হলে তার অ্যাসিড হতে পারে, কত হলে নিউট্রাল হতে পারে, কত হলে অ্যালকালাইন হতে পারে। তাহলে এখানে কত? 3.23। তাহলে obviously this solution will be acidic. এর পরেও যদি তোমরা বলো যে না তাহলে ঠিক আছে অ্যাসিড, আমি তাহলে আরেকটু ভালো করে জানি না, এর মধ্যে কোনো একটা লিটমাস পেপার ডিপ করলে তুমি জানছো এটা অ্যাসিডিক, তার মানে কি হবে তোমার জানা থাকছে। তাহলে এর মধ্যে যদি আমরা ব্লু লিটমাস দিই তাহলে কি হবে? রেড হয়ে যাবে। তাহলে সেটা ডিপ করে দেখো, অবশ্যই সেটা রেড হবে। তাহলে আমরা একটুখানি বলি যে লিটমাস পেপার বা ইন্ডিকেটর এই টাইপের কিছু দিয়ে কোনো ইন্ডিকেটর, লিটমাস পেপার ইজ অলসো অল টাইপ অফ ইন্ডিকেটর। তো এগুলো দিয়ে আমরা কি শুধুমাত্র কিন্তু নেচারটা জানতে পারি যে এটা অ্যাসিড বা বেস আর নিউট্রাল, সেটা জানতে পারি। আর যদি এক্সাক্ট পিএইচ ভ্যালু জানতে হয় কোনো সলিউশনে তাহলে কিন্তু আমাদের কিসের এই পিএইচ মিটারের হেল্প নিতেই হবে। ঠিক আছে? তাহলে আমরা স্যাম্পল এ দেখে নিলাম, তার পিএইচ এর মান কত হচ্ছে? 3.23। সেকেন্ড একইভাবে আবার কি করতে হবে? এটাকে ডিস্টিল ওয়াটারে ওয়াশ করতে হবে। করার পর আমরা আবার সেকেন্ড কোন সলিউশন, এই দেখো এখানে স্যাম্পল বি দেওয়া আছে, স্যাম্পল বি এর মধ্যে ডিপ করব। ডিপ করার পর এর মাঝখানে স্যাম্পল যখন থেকে শুরু হচ্ছে তখন কিন্তু এখানে টেম্পারেচার, তারপর তার পাশের যে নবগুলো আছে pH 4, pH 7, ফাংশন, এই কোনো কি গুলোতে আমরা কিন্তু হাত দেবো না, কোনোগুলো আর ইউজ করা যাবে না। এটা ফিক্স করে নিয়েছি আমরা, ক্যালিব্রেট করে নেওয়ার পর মেশিন রেডি টু মেজার দ্য pH অফ আননোন সলিউশন। তাই আমরা কিন্তু ওইগুলোতে আর কোনো হাত দেওয়ার প্রয়োজন পড়বে না। তাহলে আমরা স্যাম্পল বি সলিউশনের মধ্যে ডিপ করলাম, করে দেখছি এটা কত শো করছে না 9.47। সাপোজ এগুলো
তোমরা যখন আননোন সলিউশন নিয়ে করবে এরকম তখন দেখতে হবে ডিফারেন্ট। এইখানে আমরা যখন এইগুলো আননোন সলিউশন নিয়ে এইগুলো শুরু করি তখন কি হয়, এই যে 9.47 দেখতে পাচ্ছ ফ্ল্যাকচুয়েট করতে থাকে। এটা যখন শুরু করা হয় তখন কিন্তু একটু ফ্ল্যাকচুয়েট করবে। তো সেক্ষেত্রে আমাদের একটু ওয়েট করে যেতে হয়, একটা সময় গিয়ে কিন্তু ও একটা ফিক্সড জায়গাতে স্টেবল হয়ে দাঁড়িয়ে যাবে। তো আমাদের সেইটুকু সময় ওয়েট করতে হবে, তাহলে একদম কত পিএইচ সেটা কিন্তু আমরা পারফেক্ট পেয়ে যাব। তাহলে এটা আমরা দেখছি কত 9.47, এখানে যদি 7 থেকে আমরা 6 দেখছি বা 9.48 49 এরকম হচ্ছে, তাহলে কি আমরা প্লাস মাইনাস 1 2 3 এই প্লাস মাইনাস 0.0123 এরকম যদি ফ্ল্যাকচুয়েট করে তাহলে সেটাকে আমরা ধরে নিতে পারি। এই যে ডেসিমেলের পরে দশমিকের পরের সংখ্যাটা যাতে একটা ফিক্স জায়গায় থাকে সেরকম হলে আমরা একটা ঠিকঠাক ধরে নিতে পারি। তাহলে 9.47 this solution, what will be the nature of this solution? Of what? অ্যালকালাইন। অ্যালকালাইন। তাহলে সেখান থেকে আমরা আরেকটু চেক করে নিতে পারি কি দিয়ে, কোনো ইন্ডিকেটর দিয়ে বা কোনো পেপার দিয়ে, লিটমাস পেপার দিয়ে। তাহলে স্যাম্পল বি, তারপর একইভাবে প্রসিডিওরটা একই, সবার আশা করে একদম ক্লিয়ার হয়ে গেছে। এরপরে আমরা আরো একটা স্যাম্পল এটা নিলাম, এই স্যাম্পলটা নেওয়ার পর একই প্রসেস একই, আবার এই স্যাম্পলটার মধ্যে এটা কি অলমোস্ট নিউট্রাল সলিউশন, ওই জন্য এটাকে স্যাম্পল এন দিয়ে এটাকে দেখানো হয়েছে। তো এটা কত 7.18। থিওরিটিক্যালি এটাকে আমরা কি বলবো না, এটা হচ্ছে লাইট অ্যালকালাইন সলিউশন, হালকা ক্ষারীয় সলিউশন, কিন্তু এটা কি হয় অলমোস্ট নিউট্রাল আমরা ধরে নিতে পারি। ঠিক আছে, তাহলে এরকম ভাবে কিন্তু আমরা কোনো আননোন সলিউশনের পিএইচ কিন্তু আমরা মেপে বের করতে পারবো। এখানে টোটাল যে প্রসিডিওর সেটা আমরা একবার প্রথম থেকে সবার মাথায় আছে নিশ্চয়ই, আমি ছবি ছাড়া এবার পয়েন্টস গুলো একটু আউট করে দিচ্ছি। না, প্রথম কি করছি আমরা, দেখো কানেক্টিং দ্য ইলেকট্রোড সেট আপ টু দ্য ইলেকট্রোড স্ট্যান্ড অ্যান্ড ফিট ইট ইলেকট্রোড ইনটু ইট। তারপর কি প্রিপারেশন অফ বাফার সলিউশন, সেটা কিভাবে করতে হবে। এই বাফার সলিউশন সম্পর্কে তোমাদের আগে বলা হয়েছে, তবু আরেকবার একটু বলি। বাফার সলিউশন কি না, বাফার অ্যাসিডিক বাফার হয় আর অ্যালকালাইন বাফার হয়। অ্যাসিডিক বাফার মানে কি, কোনো একটা উইক অ্যাসিড এবং সেই অ্যাসিডের সল্ট, এই দুটো নিয়ে কি হয় অ্যাসিড বাফার। আর যদি অ্যালকালাইন বাফার বা বেসিক বাফার হয় তাহলে কোনো উইক বেস এবং তার সল্ট। এটার এক্সাম্পল বলি, একটা অ্যাসিটিক অ্যাসিড আর সোডিয়াম অ্যাসিটেট, এটা কি বাফার, এই দুটোর মিক্সচার একটা নির্দিষ্ট রেশিওতে থাকবে, অ্যাসিড বাফার। যদি অ্যালকালাইন বাফার কেউ কি বলতে পারবে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়াম ক্লোরাইড। ফাইন, তাহলে এটা হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড। হ্যাঁ স্যার এটাও হবে। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ম্যাগনেসিয়াম ক্লোরাইড, হ্যাঁ সেটা হতে পারে। তো এরকম বাফার সলিউশন আমরা কিন্তু তৈরি করে নিতে পারি। কি করতে হয়, বাফার ক্যাপসুল পাওয়া যায়, সে বাফার ক্যাপসুলটাকে আমরা কি করি 100 ml ডিস্টিল ওয়াটারের মধ্যে ডিজলভ করে আমরা এই বাফার সলিউশন কিন্তু তৈরি করে নিতে পারি। ঠিক আছে, তো তোমাদের ওখান থেকে তৈরি করা বাফারই এখন সাপ্লাই করা হবে, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। স্যার একটা কোয়েরি আছে। তারপরে কি করতে হবে, হ্যাঁ বলো। স্যার অ্যাকচুয়ালি বাফার সলিউশনের কাজটা কি, মানে আমরা যে বাফারটা ইউজ করছি কেন ইউজ করছি? বাফারের কাজ হচ্ছে, আমরা এই পিএইচ স্ট্যান্ডার্ড করতে গেলে আমরা বাফার ইউজ করি, তার কারণ আমরা তো কোনো সলিউশনে পিএইচ মাপছি, তাহলে আমরা এখানে কিন্তু বাফার 4 বা 7 নিয়েছি এটা নাও হতে পারে, আমরা কিন্তু বাফার 3 বা 8 বা আদার্স যে কোনো, যে মেশিন যেভাবে সেট করা থাকে সেইভাবেই নেওয়া হতে পারে। ঠিক আছে, তো বাফার অ্যাকচুয়ালি ইউজ হয় এটা বাইরে থেকে যদি আমরা কোনো অ্যাসিড বা বেস
আলাদা কোনো সলিউশন সামান্য পরিমাণ যদি ওর মধ্যে অ্যাড করি তাহলে কিন্তু তার পিএইচ লেভেল কখনো চেঞ্জ হয় না, ওটা একদম স্ট্যান্ডার্ড ফিক্সড। মানে তাই কিন্তু পিএইচটাকে ফিক্স করে দেয় আর কি। আর পিএইচটা ফিক্স করে দেয়, অর্থাৎ কি আমি এই পিএইচ 4 নিয়ে মেজার করছি, মেশিনটাকে স্ট্যান্ডার্ড করছি, মানে ও কিন্তু বাইরে থেকে যদি একটু অ্যাসিড বা বেস সলিউশন ওর মধ্যে পড়েও যায় তাহলেও কিন্তু ও অ্যাডজাস্ট করে নেবে, ও 4ই থাকবে। ক্লিয়ার? ওকে ওকে তাহলে মেশিনটা স্ট্যান্ডার্ড করার জন্য কিন্তু আমার একদম পারফেক্ট জিনিস দরকার, ঠিক আছে? যার মধ্যে কোনো ইম্পিউরিটিস থেকে যাচ্ছে সেটা দিয়ে কিন্তু আমরা কোনো একজনকে, তুমি কোনো একটা খারাপ মানুষকে ভালো করতে চাইছো, তাহলে সেটাকে একটা ভালো মানুষ যে তাকে দিয়ে কিন্তু ওকে ভালো করা যাবে, একটা খারাপ মানুষকে দিয়ে ওকে ভালো করা যাবে না, যাবে কি? যাবে না। তো এটাকে আমরা স্ট্যান্ডার্ড করছি মানে কি কোনো একটা স্ট্যান্ডার্ড জিনিস দিয়ে আমাকে স্ট্যান্ডার্ড করতে হবে। তো সেরকমই এই বাফার, এগুলো হচ্ছে একটা স্ট্যান্ডার্ড বাফার, এগুলো 4 মানে 4, এর মধ্যে থেকে বাইরে থেকে সামান্য অ্যাসিড বা বেসিক সলিউশন যদি আমরা সামান্য অ্যাড করে দিই তাহলে ওর পিএইচ লেভেল কিন্তু চেঞ্জ হবে না, ওটা ফিক্স মানে ফিক্স থেকেই যাবে। তাই জন্য আমরা কি করছি, স্ট্যান্ডার্ডাইজ করার জন্য কিন্তু এই বাফারকে ইউজ করছি। বোঝা গেল? তাহলে বাফার সলিউশন দিয়ে আমরা ক্যালিব্রেশন করলাম। এরপর কি কানেক্ট দা কম্বাইন্ড পিএইচ ইলেকট্রোড টু দা ইনপুট সকেট, তার মানে কি আমরা ওই মেশিনের সঙ্গে ওটা সেট করে নেওয়ার পর তারপরে কি করব, আমরা টেম্পারেচারটাকে সেট করে নেব। তোমরা নিশ্চয়ই ছবিতে দেখে নিয়েছো, সেটা আমি বলছি পরপর পয়েন্টগুলো একটু ভাবার চেষ্টা করো। তাহলে টেম্পারেচার সেট করলাম, কোন টেম্পারেচার না রুম টেম্পারেচার। তুমি যদি কোনো ভাবছো যে তুমি একটু মাঠে বা কোনো একটা ইন্ডাস্ট্রি ফিল্ডে গিয়ে তুমি সেখানে টেস্ট করবে, তাহলে অবশ্যই সেখানকার টেম্পারেচার কত সেটাকে তোমাকে আগে মেজার করে নিতে হবে। একটু স্যাম্পেল নিয়ে 10 মিনিট রেখে দিলে, দেওয়ার পর ও নর্মালি একদম ওই এনভায়রনমেন্টের যে টেম্পারেচার সেটার সঙ্গে কিন্তু শুট করে যাবে। তাহলে সেই অনুযায়ী তুমি টেম্পারেচারটা সেট করে নাও। নেওয়ার পর এবার কি করছো, পিএইচ 7 আর পিএইচ 4 এই দুটো স্ট্যান্ডার্ড সলিউশন দিয়ে মেশিনটাকে আগে ক্যালিব্রেট করলে, করার পর তোমার মেশিন রেডি কি টু মেজার দা পিএইচ অফ আননোন সলিউশন। এরপর পরপর তোমার যতগুলো স্যাম্পেল তোমার কাছে জমা হবে বা তুমি মাপতে চাইছো সেগুলো পরপর তুমি মেপে নিতে পারবে তার পিএইচ লেভেল কত। ঠিক আছে? তাহলে রেজাল্ট আমরা কিভাবে লিখবো, এরকম একটা টেবিল তোমাকে ড্র করতে হবে, যতগুলো স্যাম্পেল থাকে। এখানে আমরা 3টে স্যাম্পেল যেহেতু মোটামুটি আমরা দেখে নিয়েছি, তাই আমরা 3টে স্যাম্পেলকে এখানে শো করেছি। দেখো 1 2 3 করে স্যাম্পেল এ ছিল, স্যাম্পেল বি ছিল, আর স্যাম্পেল একটা এন ছিল। তাহলে সেক্ষেত্রে তার পিএইচ কত কত ছিল সেটা তোমরা দেখে নিয়েছো। সেই অনুযায়ী ফার্স্ট এরটা কত দেখেছিলাম, 3.23। অবশ্যই সেটার নেচার আমরা বলতে পারি কি অ্যাসিডিক। 3.23 মানে এটা কি স্ট্রং অ্যাসিডের দিকেই আছে। স্যাম্পল বিটা কত ছিল, 9.47, সুতরাং এটাকে আমরা বলতে পারি অ্যালকালাইন ইন নেচার। স্যাম্পল এনটা কি ছিল, 7.18, এটা কি অলমোস্ট নিউট্রাল সলিউশন। তাহলে তোমাদের কনক্লুশনটা কি লাস্টে লিখতে হচ্ছে না, পিএইচ অফ সলিউশন এ ইজ অত, মানে পরপর যে তোমরা মানগুলো পেলে সেই মানগুলো তার সঙ্গে তার নেচারটা কি সেটা তোমরা দেখিয়ে দিতে পারবে। এভাবে কিন্তু তোমাদের কি করতে হবে, পিএইচ কোনো আননোন সলিউশনের পিএইচটা মেজার করতে হবে। তাহলে এক্সপেরিমেন্টের নাম কি না, ডিটারমিনেশন অফ পিএইচ ভ্যালু অফ ডিফারেন্ট আননোন সলিউশন বাই ডিজিটাল পিএইচ মিটার। ওকে, বলো কারো কোনো কোয়ারিজ? নো স্যার। ভালো করে এক্সপেরিমেন্টটা আবার দেখবে সকলে। যদি কোনো কোয়ারি থাকে তাহলে বৃহস্পতিবার রবিশঙ্কর স্যার আর রতিন স্যারের আবার ল্যাব ক্লাস আছে, সেইখানে প্রথমে আগে যার কোয়ারি থাকবে সে ক্লিয়ার করে নেবে, ওনারা ক্লিয়ার করে তারপর আবার নতুন ল্যাবে ঢুকে যাবে। ঠিক আছে?